হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। এটা আমার একটা কমন লাইন যেটা আমি সবসময় ব্যবহার করি যেকোনো ক্লাস নেওয়ার শুরুতে বা কথাবার্তা বলার সময়। সো তোমাদের সাথে আজকে আমার জার্নিটা খুব সুন্দরভাবে শুরু হতে পারত। ক্লাসটা খুব চমৎকার হতে পারত। বাট আনফরচুনেটলি নেটওয়ার্কের ইস্যু এবং আমার কিছু অপারগতার কারণে তোমাদের সাথে আমি লাইভ ক্লাসের মাধ্যমে এই ক্লাসটা কমপ্লিট করতে পারি নাই। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট তোমাদের সাথে আগামী ১ ঘন্টার একটা জার্নিতে আমি তোমাদের পরিমাণগত রসায়নের বেসিক জিনিসপত্রগুলা শিখিয়ে দিব। এই ক্লাসটা তোমরা খুব সুন্দর মতো বুঝে, বুঝে করবা। আমার সাথে সাথেই নোট নিবা। যে সমস্ত জিনিসপত্রগুলা তুমি আমার সাথে, সাথে শিখে ফেলবা, এগুলার সাথে সাথেই নোট নিবা এবং কয়েকবার প্র্যাকটিস করবা। আমি টোটালি তোমার পরিমাণগত রসায়নের সমস্ত জিনিসপত্রগুলা তোমাকে সূত্রের মাধ্যমে শেখানোর চেষ্টা করব। তুমি যদি সূত্রের মাধ্যমে একবার শিখে যাও, তোমার এইচএসসি বোর্ড এক্সাম পাশাপাশি তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্ট ২ জায়গাতেই তোমার জন্য অনেক হেল্পফুল হবে। প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ম্যাথ তুমি ইকুয়েশনের মাধ্যমে, সমীকরণের মাধ্যমে চিন্তা করতে পারবা এবং সমাধান করে ফেলতে পারবা। অনায়াসে মিলে যাবে। তোমাকে বোর্ডের যে সমস্ত টিচার বা কলেজের যে সমস্ত টিচার এইভাবে সমাধান করতে ডিসকারেজ করছে, ঐকিক নিয়মে করতে বলছে, আমি পার্সোনালি বলবো এগুলোতে যাওয়ার দরকার নেই। কারণ হচ্ছে ঐকিক নিয়ম সবসময় তোমার জন্য ঝামেলার এবং তুমি চিন্তা করতে পারবে না, তোমার কাছে চ্যাপ্টারটা কঠিন লাগবে। রাদার তুমি যদি এই প্র্যাকটিসটা করো তাহলে তোমার জন্য ইজি। কেন বলছি যে টিচারদের কথা শোনার দরকার নেই? দেখবা যে সমস্ত টিচাররা ডিসকারেজ করে তারা একটু পুরাতন টাইপের টিচার। তারা ঐকিক নিয়মে চিন্তা করতে পছন্দ করেন। সূত্রের মাধ্যমে চিন্তা করতে তারা পছন্দ করেন না। তারা বুঝতে পারেন না বা অনেক ক্ষেত্রে বোঝেনও না। সো এইজন্য তারা ডিসকারেজ করতে পারেন। সো তুমি কি করবা? তুমি সবসময় সূত্রের মাধ্যমে করবা। সো মোলের হিসাব এইটা দিয়ে আমরা হচ্ছে শুরু করব। এটা ধরো আমাদের টাইপ 1। মোল ব্যাপারটা কি? আমরা রসায়নের যাবতীয় ক্যালকুলেশনের একক হিসেবে মোলকে ধরি। তুমি ধরো আয়তন নিয়ে ক্যালকুলেশন করবা, তুমি ধরো হচ্ছে সংখ্যা নিয়ে চিন্তা করবা, তুমি ধরো অন্য যেকোনো জিনিস ঘনমাত্রা নিয়ে চিন্তা করবা বা যা কিছু নিয়ে চিন্তা করবা। যেটা নিয়ে চিন্তা করো ওইটা চিন্তার জন্য সবচেয়ে বড় একক হচ্ছে মোল। মোল দিয়ে তুমি রসায়নের সমস্ত জিনিসপত্রগুলো ক্যালকুলেশন করতে পারবা। মোল হচ্ছে রসায়নের গণনার একক, ঠিক আছে? সো মোলকে আমরা এন দিয়ে প্রকাশ করি। মোলের এই এন ইকুয়ালস টু আমাদের বেশ কয়েকটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে W/m, তারপর হচ্ছে V/22.4 লিটার, তারপর হচ্ছে V/24.8 লিটার, তারপরে n ইকুয়ালস টু PV/RT, এরপরে আছে হচ্ছে n equals to na, আরেকটা সমীকরণ আছে n equals to vs। এই যে যা কিছু আমি তোমাকে এক লাইনে লিখে দিলাম না, এই সমস্ত জিনিসপত্র তোমাকে এক লাইনেই লেখা শিখতে হবে, ঠিক আছে? এক লাইনে লেখা শিখতে হবে। এখানের n দ্বারা কি বোঝায়? n দ্বারা এখানে বোঝায় হচ্ছে মোল। এই যে W/m রেশিও এটা দ্বারাও মোল বোঝায়, বাট যখন তোমাকে ভর দেয়া থাকবে তখন ভরের ক্যালকুলেশন, ভর রিলেটেড ক্যালকুলেশন, ভর বের করার জন্য তুমি W/m ক্যালকুলেশনে যাবা, যেখানে m হচ্ছে আমাদের আণবিক ভর আর W হচ্ছে আমাদের যে ভর দেয়া থাকবে, যে ভর দেয়া থাকবে, যে ভর কি থাকবে, দেয়া থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের যে ভর দেয়া থাকবে, এটা কি W/m। এবার এই যে VL, ভিটা হচ্ছে লিটারে, ডিভাইডেড বাই 22.4 লিটার, এটা হচ্ছে STP তে। STP মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার কারা? 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এগুলোকে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার বলা হয়। সো 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে আমরা মোল পাবো হচ্ছে V/22.4 লিটার, অর্থাৎ 22.4 লিটারে 1 মোল হয় গ্যাসের ক্ষেত্রে। আর যে কোনো একটা আয়তন যদি দেয়া থাকে সেটা হচ্ছে VL, সেটাকে আমরা 22.4 লিটার দিয়ে ভাগ করলে 1 মোল পেয়ে যাই। এরপরে আসো আমরা V/24.8 লিটার যেটা আছে এটা হচ্ছে SATP তে। SATP মানে কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা। সো পরিবেশের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা হচ্ছে পরিবেশের তাপমাত্রা, এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার এইটাকে ধরা হয়। সো 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটাকে আমরা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার ধরতে পারি।
ঠিক আছে? সো এইটার মাধ্যমে আমরা কিন্তু তোমার হচ্ছে কি বের করতে পারি, মোল হিসাব করতে পারি আয়তনের মাধ্যমে। সো পিভি/আরটি এইটা আবার কি, এইটা হচ্ছে যে কোনো টেম্পারেচার এন্ড প্রেসার। দেখো যে কোনো প্রেসার দেয়া থাকবে, যে কোনো ভলিউম দেয়া থাকবে, যে কোনো টেম্পারেচার যদি দেয়া থাকে তখন আমরা এটার মাধ্যমে মোল হিসাব করতে পারি। মোস্ট ইম্পর্টেন্টলি n ডিভাইডেড বাই na, এইটা হচ্ছে সংখ্যার হিসাব। এটা কিসের হিসাব? এটা হচ্ছে সংখ্যার হিসাব। কিসের সংখ্যা? আমরা অণু সংখ্যা হিসাব করতে পারবো n ডিভাইডেড বাই na দিয়ে। আমরা পরমাণু সংখ্যা হিসাব করতে পারবো n ডিভাইডেড বাই na দিয়ে। আমরা আয়ন সংখ্যা হিসাব করতে পারবো n ডিভাইডেড বাই na দিয়ে। আর n ইকুয়ালস টু vs, এটা হচ্ছে ঘনমাত্রার, s হচ্ছে আমাদের ঘনমাত্রা আর v হচ্ছে আয়তন। সো ঘনমাত্রা দিয়ে আমরা যখন মোল হিসাব করব তখন আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব। সো দ্যাটস ইট। এর মাধ্যমে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে কিভাবে আমাদের মোলের হিসাবগুলা করতে হবে। এখন যে কোনো দুইটা, ধরো আমাদের কোনো একটাতে এসটিপি তে আয়তন দেয়া আছে এবং আণবিক ভর বের করতে বলছে। সো আমরা দেখছি যে এসটিপি তে আয়তন হচ্ছে এইটা আর আণবিক ভর এইটা। সো আমাদের তখন এর ভিতর থেকে ফর্মুলা বের করে আনতে হবে W/m ইকুয়ালস টু VL ডিভাইডেড বাই 22.4। এভাবে আমরা এখান থেকে যদি ফর্মুলা বের করে আনি তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেভাবে আমরা এখান থেকে ফর্মুলা বের করে এনে অনায়াসে কিন্তু ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো। দ্যাটস ইট। সো এভাবে আমরা মোলের হিসাবটা খুব চমৎকার ভাবে করে ফেলতে পারি। এখন মোলের হিসাবের জন্য আমরা যদি কয়েকটা ম্যাথ দেখি তাহলে আরো ভালো বুঝবো। সাপোজ ধরো আমাদের কাছে এরকম একটা ম্যাথ দিয়ে দিল যে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে প্রথম ম্যাথ বলছে যে অণু সংখ্যা হিসাব করো, ঠিক আছে? অণু সংখ্যা হিসাব করতে বলছে। দ্বিতীয় ম্যাথ বলছে যে অক্সিজেন পরমাণু সংখ্যা কত, অক্সিজেন অণু কিন্তু চাইনি, অক্সিজেন পরমাণু সংখ্যা কত এইটা চাইছে। সো তখন আমাদের এখান থেকে ক্যালকুলেশন আসতে হবে। এখন দেখো তো আমাদের কি দেয়া আছে, আমাদের বলছে যে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। সো গ্রাম দেয়া আছে, গ্রাম দেয়া মানে কি, ভর দেয়া মানে কি, ডাব্লিউ দেয়া আছে। সো ডাব্লিউ দেয়া আছে আর এখানে আমাদের দেখো অণু সংখ্যা পরমাণু সংখ্যা চাইছে, অর্থাৎ সংখ্যা চাইছে। সো যখনই আমাদের ভর দেয়া থাকবে আর সংখ্যা চাইবে তখন আমরা কোন ফর্মুলায় যাব? এই দেখো এখানে আমাদের ভর দেয়া আছে, সাথে আমাদের সংখ্যা চাইছে, তার মানে কি W/m আর ইকুয়ালস টু n ডিভাইডেড বাই na তে যেতে হবে। সো যখনই আমাদের এরকম ভর দেয়া থাকবে এবং সংখ্যা চাবে তখন আমাদের ফর্মুলা হচ্ছে W ডিভাইডেড বাই m ইকুয়ালস টু n ডিভাইডেড বাই na। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো W এর ভ্যালু দেয়া কত, 11 গ্রাম, আর m কত, কার্বন ডাইঅক্সাইডের জন্য আণবিক ভর কত, 44। সো এখান থেকে আমরা n ডিভাইডেড বাই na পাই। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে n ইকুয়ালস টু 1 ডিভাইডেড 4 11 44, সো 1 ডিভাইডেড বাই 4 ইনটু na পাই, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যার 4 ভাগের 1 ভাগ, এইটা হচ্ছে আমাদের অণু সংখ্যা। এখন একটা জিনিস চিন্তা করো তো, আমাদের একটা কার্বন ডাইঅক্সাইড অণুর ভিতরে অক্সিজেন অণুর সংখ্যা কয়টা? অক্সিজেন অণু আবার 2টা। সো যদি আমাদের এই কার্বন ডাইঅক্সাইড অণুর ভিতরে অক্সিজেন অণুর সংখ্যা জিজ্ঞেস করে তখন আমাদের 2টা অক্সিজেন অণু যেহেতু আছে টোটাল অণুর সাথে তখন আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। বাট যদি আমাদের এখানে অক্সিজেন পরমাণু সংখ্যা চিন্তা করে, পরমাণু মানে কি, একটা আলাদা আলাদা। সো দেখো এখানে আমাদের অক্সিজেন পরমাণু, আচ্ছা অক্সিজেন অণু সংখ্যা জিজ্ঞেস করলে কিন্তু অক্সিজেন অণু একটাই আছে, অক্সিজেন অণু একটাই আছে। অক্সিজেন পরমাণু সংখ্যা জিজ্ঞেস করলে অক্সিজেন পরমাণু 2টা আছে। সো তখন আমাদের অক্সিজেন পরমাণু সংখ্যা বের করার জন্য 2 দিয়ে গুণ করতে হবে। সো এটা একটা ওয়ে, যখন আমাদের অণু পরমাণু জিজ্ঞেস করবে তখন আমরা ওই সংখ্যা দিয়ে গুণ করব, ঠিক আছে? সো এটা একটা ওয়ে। ওকে, এন্ড দেন আমরা যদি অন্য যে কোনো আরেকটা ম্যাথে যাই, আমরা যদি মোলের হিসাব করার জন্য আরেকটা ম্যাথে যাই, সাপোজ যে কোনো একটা ম্যাথ আমাদের ধরো বলে দিল যে এসএটিপি তে হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে, সাপোজ ধরে দিলাম হচ্ছে কত দিব আমরা, 11.2 লিটার। এসএটিপি তে হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে 11.2 লিটার। এবার বলছে যে এখানে হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত, ঠিক আছে? হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত? সো যখনই আমাদের এরকম হাইড্রোজেন পরমাণু সংখ্যা বের করতে বলবে বা বললো যে হাইড্রোজেনের ভর কত, ঠিক আছে? হাইড্রোজেন গ্যাসের ভর কত? সো যখনই আমাদের এরকম কিছু বের করতে বলবে তখন আমরা কি করব? যখনই আমাদের ভর বললে আমরা ফর্মুলা কিসে যাব? W/m এ যাব। আর সাথে আমাদের দেখো এসএটিপি তে আয়তন দেয়া মানে কি, VL ডিভাইডেড বাই 24.8 আসবে। সো এখান থেকে আমাদের ভর বের করতে গেলে W ইকুয়ালস টু m ইনটু
VL ডিভাইডেড বাই 24.8 এইটাতে যাইতে হবে। সো দেখো তাহলে কি আসবে, W ইকুয়ালস টু M এর ভ্যালু হাইড্রোজেনের জন্য দেখো 2 আর VL এর ভ্যালু কত দেয়া 11.2 ডিভাইডেড বাই 24.8, ঠিক আছে। সো এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এখান থেকে ভর পেয়ে যাচ্ছি, এটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে কি পাচ্ছি, ভর পাচ্ছি। এখন আমাদের যদি পরমাণু সংখ্যা জিজ্ঞেস করে তাহলে পরমাণু সংখ্যা কিভাবে পাবো, এই জায়গাতে আমাদের একটা স্পেশাল ট্রিক মনে রাখতে হবে। ট্রিকটা হচ্ছে আমরা সব সময় অণু হিসাব করলে অণু থেকে অণুই পাবো, আমরা সব সময় পরমাণু হিসাব করলে পরমাণু থেকে আমরা পরমাণুই পাবো, ঠিক আছে। পরমাণু থেকে আমরা কি পাবো, পরমাণুই পাবো। আর আমরা যদি আয়ন হিসাব করি আমরা আয়ন থেকে সব সময় আয়নই পাবো। সো আমরা অণু থেকে অণু, পরমাণু থেকে পরমাণু, আয়ন থেকে সব সময় আয়ন পাবো। সো আমাদের যদি কোথাও হাইড্রোজেন অণু দেয়া থাকে তার মানে অণু থেকে আমরা হিসাব করে শেষ পর্যন্ত অণুই পাবো, আমাদের পরমাণুতে কনভার্ট করতে হবে। সো একটা হাইড্রোজেন অণুতে পরমাণু সংখ্যা কত, 2টা, ঠিক আছে। একটা হাইড্রোজেন অণুতে টোটাল পরমাণু সংখ্যা কত, 2টা। সো আমরা যখন অণু হিসাব করব তখন n ডিভাইডেড বাই na ইকুয়ালস টু আমাদের জন্য VL ডিভাইডেড বাই কি আসবে 24.8। সো এখান থেকে আমরা যদি অণু সংখ্যা হিসাব করি অণু ইকুয়ালস টু na ইনটু VL মানে 11.2 ডিভাইডেড বাই 24.8 এটা আসবে। সো এখান থেকে আমরা কি পাবো, টোটাল অণু সংখ্যা পাবো। এখন এই অণু সংখ্যা পাওয়ার পরে আমরা পরমাণু কিভাবে হিসাব করব, অবশ্যই 2 দিয়ে গুণ করে আমরা পরমাণু সংখ্যা হিসাব করব। ওকে, সো আমরা 2 দিয়ে গুণ করে পরমাণু সংখ্যা হিসাব করব, দ্যাটস ইট। সো এইভাবে আমরা মোলের যে কোনো হিসাব করতে পারি এই একটা ইকুয়েশন ব্যবহার করে। ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা হচ্ছে খুব সিম্পল, n ইকুয়ালস টু n ইকুয়ালস টু W ডিভাইডেড বাই M, তারপরে হচ্ছে VL ডিভাইডেড বাই 22.4 লিটার, VL ডিভাইডেড বাই 24.8, তারপরে PV ডিভাইডেড বাই RT, N ডিভাইডেড বাই NA, N ইকুয়ালস টু VS। সো এই একটা ইকুয়েশন ব্যবহার করে আমরা কিন্তু পরমাণুর ক্ষেত্রে যে কোনো কিছু হিসাব করতে পারি, ঠিক আছে। এখন আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট এবং ট্রিকি ম্যাথ করি, হ্যাঁ, ইম্পর্টেন্ট এবং ট্রিকি ম্যাথ করি। সো আমরা যেহেতু ব্যাটেলস অফ বায়োলজিতে পড়াশোনা করছি আমরা ব্যাটেলস অফ বায়োলজি লিখি। BOB ব্যাটেলস অফ বায়োলজি লেখাটি লিখতে, ঠিক আছে। সো লিখতে, এখানে খ লিখতে, একবার লিখতে মানে কি, একবার লিখতে। সো আমরা একবার লিখলাম, একবার লিখতে 5 মিলিগ্রাম, আচ্ছা 5 মিলিগ্রাম, ওকে। দেখো আমি একটু ইরেজার দিয়ে ইরেজ করি তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও ভালো হবে লিখতে। সো 5 মিলিগ্রাম কার্বন ব্যবহার হলে 100 বার লিখতে কতটি পরমাণু ব্যবহার হয়। সো আমি দ্রুত লিখলাম, হাতের লেখা ভালো হয়নি, হাতের লেখাকে একটু মার্জিত দৃষ্টিতে দেখো, জাস্ট ব্যাপারটা বুঝবা। সো দেখো একবার লিখতে আমাদের ব্যবহার হচ্ছে কত, 5 মিলিগ্রাম। সো আমরা লিখতেছি কতবার, 500 বার না 100 বার। সো একবার লিখতে যদি 5 মিলিগ্রাম ব্যবহার হয়, মিলিগ্রামকে গ্রামে নিলে 5 × 10⁻³ গ্রাম। সো এটা আসলে কি বলতো, এটা আসলে ওয়েট। সো একবারের জন্য যদি এত ব্যবহার হয় তাহলে 100 বারের জন্য 100 দিয়ে গুণ করলে আমরা এখান থেকে ওয়েটটা পেয়ে যাব। সো 100 দিয়ে গুণ করলে ভালো করে খেয়াল করলে দেখবা আমরা কত পাচ্ছি, এখান থেকে 2টা শূন্য আর এখান থেকে তোমার এই 10⁻³ মানে কি 1 ডিভাইডেড বাই 1000। সো 2টা শূন্য কেটে যায়, আলটিমেটলি 5 ডিভাইডেড বাই 10 থাকে। সো এখান থেকে আমরা পাই হচ্ছে 0.5 গ্রাম। সো 0.5 গ্রাম কার্বন আমাদের 100 বার লিখতে ব্যবহার হয়। তাহলে এখন আমাদের পরমাণু চাইছে, এইটা আমরা ওয়েট পাইছি, ওয়েট মানে কি W ডিভাইডেড বাই M। এখন পরমাণু যদি চাই তাহলে আমরা পরমাণু পাবো কি N ডিভাইডেড বাই Na থেকে। তাহলে এখান থেকে আমরা যদি N বের করি N ইকুয়ালস টু আসবে Na ইনটু W ডিভাইডেড বাই M। সো আমাদের এই যে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23 এর সাথে আসবে W এর ভ্যালু কত, 0.5 ডিভাইডেড বাই কার্বনের সংখ্যা, কার্বনের আণবিক ভর কত, 12। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু অনায়াসে বের করে ফেলতে পারবো যে কতটি পরমাণু আমরা এখান থেকে ব্যবহার করব, ঠিক আছে। আমরা কতটি পরমাণু ব্যবহার করব এখান থেকে আমরা অনায়াসে বের করে ফেলতে পারবো। সো এইভাবে অনায়াসে বের করা যায়। এখন এই ছিল হচ্ছে আমাদের
মোলের একটা বেসিক ক্যালকুলেশনের হিসাব, যেটা আমরা শিখে ফেলছি। এখন আসো আমরা পরবর্তী বেসিকটা শিখি, সেটা হচ্ছে সহগ অনুপাত সূত্রের বেসিকটা কি। সহগ অনুপাত সূত্রের বেসিকটা শিখবো। সো সহগ অনুপাত সূত্রের বেসিকটা আমরা খুব জেনারেলাইজড একটা সহজ ইকুয়েশন দিয়ে প্রথমে শিখবো, তারপরে আমরা আস্তে আস্তে কঠিন ইকুয়েশনে যাব। সো ধরো তোমার কাছে একটা বিক্রিয়া দিল যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করলো হচ্ছে 2 মোল। সো এইটা একটা বিক্রিয়া। আরেকটা জেনারেলাইজড বিক্রিয়া দিল যে তোমার কাছে এ মোল এ বিক্রিয়ক বি মোল বি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে সি মোল সি বিক্রিয়ক তৈরি করছে। সো এই যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে আমাদের সহগ অনুপাত সূত্র তৈরি করতে হবে। তবে একটা জিনিস মনে রাখবা, সহগ অনুপাত সূত্র হচ্ছে এমন একটা সূত্র যেটা সবসময় বিক্রিয়া সাম্য অবস্থায় হয়। বিক্রিয়া সাম্য অবস্থা মানে কি? বিক্রিয়া জেনারেল যে কোনো একটা বিক্রিয়া ঘটার পরে যদি তুমি তার সহগগুলা বা মোলের যেই সাম্য অবস্থা, মোলগুলার যে সহগগুলা যেগুলো আছে, এটা যদি সাম্য অবস্থায় তুমি না নাও, তাহলে কখনোই ওটা সহগ অনুপাত সূত্র তুমি ফেলতে পারবে না। সো কয় মোলের সাথে কয় মোল বিক্রিয়া করে কয় মোল তৈরি করে, এইটাকে ইকুয়াল করা, এটাকে আমরা বলছি সমান অবস্থা বা ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থা। সো বিক্রিয়ার উভয় সাইডে যে ব্যালেন্সিং, ইংলিশে যেটাকে ব্যালেন্সিং বলে, ব্যালেন্সিংটা করে তারপরে তোমাকে আগাতে হবে। এন্ড দেন আমরা যদি আগাই, ভালো করে খেয়াল করো, আমরা এখানে নাইট্রোজেন দেখতেছি। সো মোল নিলাম, মোলকে আমরা এন দিয়ে প্রকাশ করি। কার মোল? নাইট্রোজেনের মোল। সো মোল অফ নাইট্রোজেনকে এন অফ নাইট্রোজেন দিলাম। এবার আমরা মোল নিলাম, কার মোল? হাইড্রোজেনের মোল। এন অফ হাইড্রোজেনকে আমরা এন অফ হাইড্রোজেন দিয়ে প্রকাশ করলাম। এবার আমরা মোল নিলাম, কার মোল? অ্যামোনিয়ার মোল। অ্যামোনিয়া নিচে লিখলাম। সো আমরা প্রথমে নাইট্রোজেনের মোল নিলাম, তারপরে আমরা হাইড্রোজেনের মোল নিলাম, তারপর আমরা অ্যামোনিয়ার মোল নিলাম। এখন এই যে তিনটা জিনিসের আলাদা আলাদা মোল নিলাম, এই মোলগুলাকে তাদের সামনের যে সংখ্যাগুলো আছে না, যেমন নাইট্রোজেনের আগে সংখ্যা কত? 1, হাইড্রোজেনের আগে কত? 3, তারপরে আমার অ্যামোনিয়ার আগে কত? 2। সো এই যে আমরা হচ্ছে নাইট্রোজেনের আগে মোল পাচ্ছি, হাইড্রোজেনের আগে মোল পাচ্ছি, অ্যামোনিয়ার আগে মোল পাচ্ছি, যার যার সামনের মোল সংখ্যাকে তার এই মোল সংখ্যা দিয়ে যদি ডিভাইড করি, যার যার মোল সংখ্যাকে তার এই নিচের মোল সংখ্যা দিয়ে যদি ডিভাইড করলে যে অনুপাতটা ক্রিয়েট হয়, এই অনুপাতটা পরস্পর সমান। এই অনুপাতটা কি? পরস্পর সমান। এই জিনিসটাকেই বলা হচ্ছে সহগ অনুপাত সূত্র। এটাকে আমি যদি এই সাইডে একটু আইডেন্টিফাই করে লিখি, এই সাইডে একটু আইডেন্টিফাই করে লিখি, দেখো এন অফ এ মানে এ এর মোল, এন অফ বি মানে বি এর মোল, এন অফ সি মানে সি এর মোল। সো যার যার মোল তার সামনের সহগ দিয়ে ডিভাইড হবে, যার যার মোল তার সামনের সহগ দিয়ে ডিভাইড হবে। সো যার যার মোল তার সামনের সহগ দিয়ে যদি আমরা ডিভাইড করি, যেমন দেখো এখানে এ দিয়ে ডিভাইড করছি, বি কে বি দিয়ে, সি কে সি দিয়ে, তাহলে এরা পরস্পর সমান হয়ে যায়। এই যে পরস্পর সমান হয়ে যায়, এইটাকেই বলে হচ্ছে সহগ অনুপাত সূত্র। এই সহগ অনুপাত সূত্র তুমি যদি একবার ডেভেলপ করতে পারো, তাহলে এখান থেকে তুমি যা কিছু ক্যালকুলেশন করতে পারবা। আবার বলি, এই সহগ অনুপাত সূত্র তুমি যদি ডেভেলপ করতে পারো, তাহলে এখানে তুমি যা কিছু ক্যালকুলেশন করতে পারবা। যেমন ধরো এরকম বললো যে যে আমাদের হচ্ছে এসটিপি তে এরকম বলে দিল, এসটিপি তে 5.4 লিটার হাইড্রোজেন, হ্যাঁ 5.4 লিটার হাইড্রোজেন দিয়ে কত কত গ্রাম, হ্যাঁ কত গ্রাম এই অ্যামোনিয়া প্রডিউস করা সম্ভব। সো কত গ্রাম অ্যামোনিয়া প্রডিউস করা সম্ভব। সো ভালো করে খেয়াল করলে দেখবা আমাদের এখানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া প্রডিউস করছে, তাই না? নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া প্রডিউস করছে। এই যে অ্যামোনিয়া প্রডিউস করলো, দ্যাট মিন্স আমাদের এখানে হাইড্রোজেনের যে আয়তন সেইটা দেয়া আছে, আর বের করতে বলছে অ্যামোনিয়ার ভর কত। সো আমাদের এই জায়গাতে নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া তিনটার সাথেই সম্পর্ক প্রথম স্থাপন করা যাবে সহগ অনুপাত সূত্র দিয়ে। সো আমরা প্রথমে নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া তিনটার সাথে সম্পর্ক স্থাপন করছি। এরপরে আমরা দেখলাম এদের ভিতরে আমাদের শুধু দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অ্যামোনিয়া। সো যেহেতু হাইড্রোজেন লাগবে, আমরা কি করলাম, প্রথমে এন অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই 3 এটাকে আলাদা করে নিলাম, আর এন অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই 2 এটাকে আলাদা করে নিলাম। সো আমরা এই দুইটা জিনিসকে আলাদা করে নিছি। এখন যখন আমরা আলাদা করে নিছি, তখন এখন আমরা এই সহগটাকে প্রথমে আলাদা করে সামনে লিখব। এবার দেখো তো এই জায়গাতে এন অফ হাইড্রোজেন না, হাইড্রোজেন এখানে কি দেয়া আছে দেখো তো, এসটিপি তে আয়তন। এখন তুমি মোল সংখ্যার বেসিক ফর্মুলায় কি পড়ছিলা? এসটিপি তে আয়তন ভি বাই 22.4 লিটার।
সো এই জায়গাতে এখন আমরা VL ডিভাইডেড বাই 22.4 লিটার লিখতে পারি। কার ক্ষেত্রে? এই টোটালটা হচ্ছে আমার হাইড্রোজেনের ক্ষেত্রে, ঠিক আছে? এবার এই জায়গার হাফকে আবার তুমি আলাদা করে বাইরে বের করে নাও। এবার অ্যামোনিয়ার ক্ষেত্রে আমার কি ভর বের করতে বলছে না? সো ভর বের করার ফর্মুলা কি? আমার মোল থেকে ভর বের করার ফর্মুলা কি ছিল? W ডিভাইডেড বাই M। সো এই জায়গাতে আমরা লিখতে পারি W ডিভাইডেড বাই M। এন্ড এই জায়গাতে আমাদের টোটাল যৌগটা কি? দেখো অ্যামোনিয়া। সো এখন দেখো এই জায়গাতে এই VL এর ভ্যালু অলরেডি আমরা জানি কত বলতো? 5.4, তাই না? 5.4 দেয়া ছিল। সো আমরা যদি এই সাইডে ক্যালকুলেশন করি আমরা একটা পাবো 1/3 ইন্টু 5.4 ডিভাইডেড বাই 22.4 লিটার ইকুয়ালস টু 1/2 ইন্টু W ডিভাইডেড বাই অ্যামোনিয়া। অ্যামোনিয়ার আণবিক ভর কত? অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে নাইট্রোজেন 7 14 আর 3 17। সো এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে অনায়াসে এখান থেকে কি এখন W এর ভ্যালু বের করা সম্ভব। এই 2 উপরে যে গুণ হবে, এই 17 উপরে যে গুণ হবে, W এর ভ্যালু বের করা সম্ভব। এই যে W এর ভ্যালু বের করলাম, এটা কিন্তু টোটালি আমি সহগ অনুপাত সূত্র দিয়ে করছি, টোটালি সহগ অনুপাত সূত্র দিয়ে। সো দ্যাটস ইট। সো এখন আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? আমরা সামারি করি একটু। আমরা বুঝতে পারলাম যে n of A ডিভাইডেড বাই A, n of B ডিভাইডেড বাই B আর n of C ডিভাইডেড বাই C, এই যে একটা সূত্র পেলাম, এই সূত্রের এই মোল দিয়ে আমরা চাইলে যে কোনো ফর্মুলাতে যেতে পারি। কোন ফর্মুলাতে? ওই যে n ইকুয়ালস টু আমাদের W ডিভাইডেড বাই M, তারপর হচ্ছে n ডিভাইডেড বাই NA, তারপর হচ্ছে PV ডিভাইডেড বাই RT, তারপর হচ্ছে VL ডিভাইডেড বাই 22.4 লিটার, তারপর হচ্ছে VL ডিভাইডেড বাই 24.8 লিটার, n ইকুয়ালস টু VS। সো যে কোনো ফর্মুলাতে আমরা কিন্তু এই জায়গা থেকে শিফট করে করে চলে যেতে পারি। সো এই যে এই যাওয়াটাকে আমাদের বলতেছে হচ্ছে সহগ অনুপাত সূত্র। সো অন্য যে কোনো একটা ইকুয়েশনকে সহগ অনুপাত সূত্রে তুমি কি লিখতে পারবা? লিখতে তোমার পারা উচিত এখন। যেমন ধরো আমি যদি এখন তোমাকে বলি যে KClO3, এইটাকে তুমি যদি হিট দাও, হিট দিলে KCl প্লাস O2 তৈরি হয়, সহগ অনুপাত সূত্র লিখো। তুমি কি সরাসরি সহগ অনুপাত সূত্র লিখলে এটা হবে? উত্তর হচ্ছে না ভাইয়া, সরাসরি সহগ অনুপাত সূত্র লিখলে হবে না। কেন? কারণ হচ্ছে এখানে ব্যালেন্স নাই, এখানে কোনোভাবেই কারোর সাথে কেউ ব্যালেন্স নাই। এখানে দেখো অক্সিজেন আছে 3টা, এখানে আছে 2টা। সো ব্যালেন্স করতে হবে আমাকে। ব্যালেন্স কিভাবে করব? এর সামনে যদি 3 দিই আর এর সামনে যদি 2 দিই, তাহলে দেখো অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। বাট এখন আমাদের ক্লোরিন এবং পটাশিয়াম বেশি হয়ে গেছে। ক্লোরিন হয়ে গেছে 2টা, পটাশিয়াম হয়ে গেছে 2টা। তাহলে ব্যালেন্স করার জন্য কি দিব? সামনে দিব 2। সো এখন যদি আমরা ক্লোরিন এন্ড পটাশিয়াম এই দুইটাকে ব্যালেন্স করি, তাহলে এখান থেকে কিন্তু আমরা সহগ অনুপাত সূত্র শিখে গেলাম। সো এই যে সহগ অনুপাত সূত্রটা শিখে গেলাম, এই সহগ অনুপাত সূত্র দিয়ে এখন আমরা অনায়াসে সামনে আগাইতে পারবো, ঠিক আছে? সো এই যে সহগ অনুপাত সূত্র নিয়ে আমরা সামনে আগাবো। এখন কিভাবে আগাবো? দেখো প্রথমে লিখবো n of KClO3 ডিভাইডেড বাই 2। তাহলে যার মোল তার সহগ ডিভাইড করলে যে অনুপাতটা পাবো এটা ইকুয়ালস টু n of KCl, ঠিক আছে, ডিভাইডেড বাই, এখানেও 2 যাবে, ইকুয়ালস টু n of oxygen ডিভাইডেড বাই 3। সো এই যে সহগ অনুপাত সূত্রটা লিখলাম, এটা থেকে এখন আমরা যে কোনো কিছু বের করতে পারবো। এখান থেকে আমরা ভর বের করতে বললে ভর বের করতে পারবো, আমরা যে সংখ্যা বের করতে বললে সংখ্যা বের করতে পারবো, আয়তন বের করতে বললে আয়তন বের করতে পারবো। এখান থেকে আমাদের যদি ঘনমাত্রা বের করতে বললে আমরা ঘনমাত্রা বের করতে পারবো। সো এখন আমরা যে কন্ডিশনে পৌঁছায় গেছি, এখান থেকে আমরা যা কিছু বের করতে পারবো। সো এটাই ছিল হচ্ছে আমাদের সহগ অনুপাত সূত্রের বেসিক। সো আমরা যদি সহগ অনুপাত সূত্র শিখে যাই, এখন আমরা এই বেসিক ব্যবহার করে যে কোনো জিনিস, যে কোনো ম্যাথ, যে কোনো জিনিস ক্যালকুলেশন করে ফেলতে পারবো, ঠিক আছে? ওকে, সহগ অনুপাত সূত্র ব্যবহার করে আরো একটা জিনিস বের করা যায়, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। কিভাবে লিমিটিং বিক্রিয়ক আমরা একটু জাস্ট দেখি। হ্যাঁ, সহগ অনুপাত সূত্র ব্যবহার করে লিমিটিং বিক্রিয়ক করা, এটা একটু আমরা দেখি। এটা এমসিকিউ এর জন্য। হ্যাঁ, আমরা একটু জাস্ট সাইড নোট নিই যে এমসিকিউ এর জন্য এটা একটা শর্ট ট্রিক। ধরো আমাদের কাছে বিক্রিয়াটাই দেয়া আছে যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে আমাদের তৈরি করছে হচ্ছে 2 মোল অ্যামোনিয়া। সেখানে নাইট্রোজেনের ভ্যালু দেয়া আছে হচ্ছে 7 গ্রাম আর হাইড্রোজেনের ভ্যালু দেয়া আছে হচ্ছে 5 গ্রাম। সো কে লিমিটিং বিক্রিয়ক, এটা আমাদের বের করতে হবে। সো আমাদের বেসিক ফর্মুলা অনুযায়ী n অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু হওয়ার কথা n অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই 3। সো এখন এই জায়গাতে আমরা যদি ভ্যালুগুলা বসায় যার মোল সংখ্যা কম হবে বা যার অনুপাত কম হবে, সে হবে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। সো অনুপাত কার কম হবে? অনুপাত কিভাবে বের করব এটা আমরা এখন দেখি। সো অনুপাত বের করা কিভাবে দেখবো আমরা? সো আমরা প্রথমে 1/1 রাখলাম। এবার নাইট্রোজেনকে ভাঙলে যদি ভর দেয়া আছে W/M পাবো। সো W = 7 এন্ড দেখো M এর ভ্যালু কত? নাইট্রোজেন 7 14। সো এটা
আমাদের ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর দিয়ে আমরা বের করব। এখন দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে এটা 1/3 রেখে দিলাম। W/m যদি করি, হাইড্রোজেনে দেখো 5 গ্রাম দেয়া আছে আর হাইড্রোজেনের আণবিক ভর 2। সো দেখো এই সাইডে একটা অনুপাত পাইছি আর এই সাইডে একটা অনুপাত পাইছি। সো 7/14 অনুপাত করলে কত আসে? হাফ মোল। আর এখানে দেখো কত আসে, এখানে আমাদের এখন অনুপাত আসবে হচ্ছে 5/6 মানে হচ্ছে 0.83 মোল। সো এই সাইডে আসে 0.5 আর এই সাইডে আসে হচ্ছে 0.83। বলো তো কে বড় কে ছোট? সো এই সাইডটা বড় না আর এই সাইডটা ছোট না। সো যে ছোট সে আগে শেষ হয়ে যাবে। সো এইটা যেহেতু ছোট আগে শেষ হয়ে যাবে, দ্যাট মিন্স নাইট্রোজেন আমাদের বিক্রিয়াতে আগে শেষ হয়ে যাবে, হাইড্রোজেন পরে শেষ হবে। এই যে নাইট্রোজেন বিক্রিয়াতে আগে শেষ হয়ে গেল, এইভাবে আমরা জাস্ট অনুপাতে বসিয়ে কে ছোট কে বড় সেটা দেখে বলতে পারবো যে এ হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। সো এখান থেকে আমরা লিমিটিং বিক্রিয়ক কাকে পাবো? লিমিটিং বিক্রিয়ক পাবো হচ্ছে আমরা নাইট্রোজেনকে। সো এটা একটা সহজ ট্রিক, আমাদের সহগ অনুপাত সূত্র ব্যবহার করে লিমিটিং বিক্রিয়ক বের করা। এটা এমসিকিউ এর জন্য অ্যাপ্লাই করবা তোমরা, যে কোনো এমসিকিউ এই ট্রিকটা ব্যবহার করে অ্যাপ্লাই করলেই তুমি পারবা। তুমি আমার এই বেসিক ক্লাসটা করো, এই বেসিক ক্লাসটা করার পরে আমার এমসিকিউ সলভ ক্লাস করো, সিকিউ সলভ ক্লাস করো, তোমার এই চ্যাপ্টার থেকে কিচ্ছু বাদবে না, দেখে নিও কিচ্ছু বাদবে না। সো আমরা মোটামুটি সহগ অনুপাত সূত্র পর্যন্ত বুঝে ফেলছি, এন্ড দেন এরপরে আমরা আসবো হচ্ছে মোলারিটিতে। সো এখন আমরা মোলারিটি পার্টটা বসে বসে সুন্দর করে বোঝার চেষ্টা করব এন্ড মোলারিটির ফর্মুলাগুলো ডেভেলপ করার ট্রাই করব। সো মোলারিটির পার্টটাতে আসি। মোলারিটির বেসিক সংজ্ঞা কি বলতো? মোলারিটির বেসিক সংজ্ঞা হচ্ছে যে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাই হচ্ছে আমাদের মোলারিটি। সো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে প্রতি লিটার দ্রবণে কত মোল দ্রব্য দ্রবীভূত আছে, কত মোল কি বলতো দ্রব্য দ্রবীভূত আছে, সেটাই হচ্ছে আমাদের মোলারিটি। সো আমরা এখান থেকে দেখি যে ভি লিটার দ্রবণে আমাদের এন মোল দ্রব্য দ্রবীভূত হয় এবং 1 লিটার দ্রবণে আমাদের এন ডিভাইডেড বাই ভিএল দ্রব্য দ্রবীভূত হয়। সো 1 লিটার দ্রবণে যেহেতু এন ডিভাইডেড বাই ভিএল দ্রব্য দ্রবীভূত হয়, এটাকে আমরা মোলারিটি বলি। সো আমাদের এখান থেকে বেসিক ফর্মুলা আসে S equals to N divided by VL। সো এখান থেকে আমরা বেসিক ফর্মুলাগুলো কিন্তু ডেরিভেশন করতে পারি। এখন ডেরিভেশনের আগে শর্টকাটটা দেখি। N equals to VS, এটা পাওয়া যায় না, যেখানে V হচ্ছে লিটারে। সো N equals to VS, এইটা কিন্তু হচ্ছে N equals to VS, এইটা কিন্তু হচ্ছে আমাদের ওই মোল সংখ্যা নির্ণয়ের একটা ফর্মুলা ছিল, যেটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা ছিল আমাদের জন্য, ঠিক আছে? এখন এই জায়গা থেকে আমরা বাকি ফর্মুলাগুলোও প্রতিপাদন করতে পারবো। কিভাবে? দেখো S equals to ওই উপরের n কে ভাঙলে আমরা W divided by M পাই। দেখো n কে ভাঙলে আমরা কি পাই? W divided by M পাই। আর এই যে VL কে আমরা যখনই মিলিলিটারে কনভার্ট করব, সো মিলিলিটার ডিভাইডেড বাই 1000 হবে। সো মিলিলিটার ডিভাইডেড বাই কি হবে? 1000 হবে। এই যে মিলিলিটার ডিভাইডেড বাই 1000 হলো, এখান থেকে আমরা যদি এখন উল্টায় পাল্টায় দিই তখন আমরা পাবো কি 1000 W ডিভাইডেড বাই MV/ml, ঠিক আছে? অর্থাৎ আমাদের এখান থেকে ফর্মুলা আসতেছে, মোলারিটির ফর্মুলা আসতেছে S equals to 1000 W ডিভাইডেড বাই MVL। সো এই যে মোলারিটির যে ফর্মুলাটা পেলাম, এইটা দিয়েই আমরা সব হচ্ছে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। এটাই হচ্ছে তোমার ঘনমাত্রা বের করার সবচেয়ে অপটিমাম ফর্মুলা। এই ফর্মুলাটা তুমি মুখস্থ করবা, এটা দিয়ে সমস্ত জিনিসপত্র তুমি ক্যালকুলেশন করতে পারবা। সো এইটা প্রথমত তোমাকে মুখস্থ করতে হবে। সো ধরো আমি ধরে নিলাম তোমার কাছে এটা মুখস্থ হয়ে গেছে। এখন এইটা যদি মুখস্থ হয়ে যায়, এটা দিয়ে কিভাবে তুমি ম্যাথগুলা করতে পারবা? দেখো আমরা একটু ম্যাথ বের করা শিখি। আমাদের বললো যে 53 গ্রাম সোডিয়াম কার্বনেট Na2CO3 250 ml দ্রবণে থাকলে, ঠিক আছে, ঘনমাত্রা কত? ঘনমাত্রা কত? সো দেখো এই যে প্রশ্নটা দিলাম, 53 গ্রাম সোডিয়াম কার্বনেট 250 ml দ্রবণে থাকলে ঘনমাত্রা কত সেটা বের করতে বলছে। সেখানে 53 গ্রাম দেয়া মানে কি W দেয়া, 250 ml দেয়া মানে কি VML দেয়া, ঠিক আছে? ঘনমাত্রা মানে কি S চাইছে। সো আমাদের ফর্মুলা ছিল কি S equals to 1000 W ডিভাইডেড বাই MV, এটা হচ্ছে কিসে? ml এ। সো এখানে আমরা যদি 1000 W লিখি, W এর ভ্যালু দেখো 53 গ্রাম দেয়া আছে। আণবিক ভর সোডিয়াম কার্বনেটের জন্য আণবিক ভর কত বলতো? 106 ইনটু আমাদের ভলিউম দেয়া আছে দেখো কত? 250। সো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো 53 থেকে এটা কাটলে 2 আসে, এটা দিয়ে এটা কাটলে কত আসে? 4 আসে। সো এটা দিয়ে এটা কাটলে আলটিমেটলি আমাদের 2 মোলারিটি ঘনমাত্রা আসে। সো এই যে 2 মোলারিটি ঘনমাত্রা আসলো,
এই 2 মোলারিটি ঘনমাত্রা দেখে আমরা আবার বিভিন্ন টাইপের দ্রবণের নামকরণ করতে পারবো। সো দেখো, যে কোনো ম্যাথ যদি আমাদের করতে বলে এই ফর্মুলা থেকে আমরা কিন্তু অনায়াসে বের করতে পারি। কিভাবে? আমাদের এখানে কি কি দেয়া আছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, করে ফর্মুলায় বসাতে হবে, বসালে আমরা পেয়ে যাবো ইজিলি। এখন তাহলে আমাদের কোনটা কি সেটা জানতে হবে। সো ফর্মুলাটা আমরা মুখস্থ করব। এখন একটু আমাদের মনে রাখতে হবে, কখনো কখনো দ্রবণের ক্ষেত্রে এরকম ভর বের করতে বলতে পারে এবং দ্রবণের নাম বলে দিতে পারে। যেমন দেখো, যদি কোনো দ্রবণের ঘনমাত্রা 1 মোলারিটি হয় তখন দ্রবণের নাম বলা হয় হচ্ছে মোলার দ্রবণ। এটা একটু নোট নাও, এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের মোলার দ্রবণ। যদি কখনো কোনো দ্রবণের ঘনমাত্রা 1 মোলারিটি হয় তখন সেটাকে বলা হয় মোলার দ্রবণ। যদি কখনো 0.5 মোলারিটি হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে সেমি মোলার দ্রবণ। ঠিক আছে, এটাকে কি বলে? সেমি মোলার দ্রবণ। আচ্ছা, এখন যদি কখনো কোনো দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলারিটি হয়, 0.1 মোলারিটি হয়, এটাকে বলে হচ্ছে ডেসিমোলার দ্রবণ। ঠিক আছে, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ডেসিমোলার দ্রবণ। আর যদি কখনো কোনো দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলারিটি হয় তখন এইটাকে বলে হচ্ছে সেন্টিমোলার দ্রবণ। এটাকে কি বলে? সেন্টিমোলার দ্রবণ। সো আমরা কি কি দেখলাম? আমরা মোলার দ্রবণ দেখলাম, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, এই 4 ধরনের দ্রবণ আমরা দেখলাম। সো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন টাইপের দ্রবণ দেয়া থাকতে পারে, সেটার উপর ডিপেন্ড করে জিজ্ঞেস করতে পারে। যেমন ধরো বলল যে 0 না, বলল হচ্ছে যে 100 ml দ্রবণে 100 ml দ্রবণে ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার 100 ml দ্রবণে ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে, হ্যাঁ, কত ভরে সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিত ছিল। সো আমাদের এখানে ভর চাইছে। সো ডেসিমোলার মানে কি? ডেসিমোলার মানে হচ্ছে S equals to 0.1। আচ্ছা, ভি এমএল কত দেয়া আছে? দেখো 100 ml দেয়া আছে, ভি এমএল 100 ml দেয়া আছে। এবার সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আমরা বের করতে পারবো। সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর সম্ভবত 40। সেখান থেকে এখন কিন্তু আমরা অনায়াসে ডাব্লিউ এর ভ্যালু বের করতে পারবো। সো এরকম বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন সময় আমাদের কাছে দেয়া থাকতে পারে, যার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু অনায়াসে বের করতে পারি কি? আমরা অনায়াসে বের করতে পারি হচ্ছে মোলারিটি। সো আমরা এইভাবে মোলারিটির ম্যাথগুলা কিন্তু অনায়াসে করে ফেলতে পারি। এরপরে আসে আমাদের জন্য পরবর্তী কনসেপ্ট হচ্ছে মোলালিটি। মোলালিটি মানে কি? মোলালিটি মানে হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে, আগে কি দেখছি আমরা? 1000 ml দ্রাবকে দেখছি না? 1000 ml দ্রবণে দেখছি না? এখন বলছে যে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রব দ্রবীভূত অবস্থায় থাকে, যত মোল দ্রব, তাহলে দ্রব থাকে কিসে? মোলে। সো এখান থেকে আমরা যদি দেখি মোলালিটির ক্ষেত্রে এস এম ইকুয়ালস টু আমাদের ফর্মুলা আসে 1000 ডাব্লু ডিভাইডেড বাই এম ডাব্লু। ঠিক আছে, এই ডাব্লুটা হচ্ছে আমাদের দ্রবের ভর আর এই ডাব্লুটা হচ্ছে আমাদের দ্রাবকের ভর। ঠিক আছে, তো এই জায়গাতে এই যে মোলালিটি যেহেতু টোটালটাই ভরের উপর ডিপেন্ডেন্ট, এই জন্য মোলারিটি দ্রবণের ঘনমাত্রা, ঠিক আছে, বা মোলালিটি তোমার হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে না, কারণ এখানে কোনো আয়তন নাই। আচ্ছা, একটু আজান দিচ্ছে, আমি একটু হালকা ব্রেক নিব, ব্রেক নিয়ে তারপরে আবার তোমাদের ক্লাসটা রেকর্ড করব। ঠিক আছে, সো আজানের জন্য একটা ব্রেক নিয়ে আবার সো চলো আমরা পরবর্তীতে আবার শুরু করি, পরবর্তী অংশটা দেখি যে কি কি আমাদের লাগবে, কিভাবে লাগবে। সো এইটা হচ্ছে আমাদের মোলালিটি। মোলালিটি জাস্ট এইটুকু বেসিক জানলেই হচ্ছে যে আমাদের ফর্মুলা S equals to 1000 W ডিভাইডেড বাই এম ডাব্লু। ঠিক আছে, এবং মোলারিটি এবং মোলালিটির ভিতরে পার্থক্য কি? মোলারিটি এবং মোলালিটির ভিতরে পার্থক্য হচ্ছে মোলালিটি তাপমাত্রা নির্ভরশীল নয়, তাপমাত্রা নির্ভরশীল নয়। কারণ কি? কারণ হচ্ছে মোলালিটিতে কোনো আয়তন থাকে না, যেহেতু মোলালিটিতে কোনো আয়তন থাকে না, সো তাপমাত্রা পরিবর্তন করলে আয়তনের কোনো পরিবর্তন সম্ভব হয় না। কিন্তু মোলারিটি যদি আমরা দেখি, মোলারিটিতে যেহেতু আয়তন আছে, মোলারিটির বেসিক ফর্মুলা কি ছিল? S equals to 1000 W ডিভাইডেড বাই mv। সো এখানে যেহেতু আয়তন আছে, এটা তাপমাত্রা নির্ভরশীল, আর যেহেতু তাপমাত্রা নির্ভরশীল, এখানে তাপমাত্রা পরিবর্তন করলে আয়তনের পরিবর্তন হয়ে যায়। সো মোলালিটি এবং মোলারিটির ভিতর পার্থক্য, এটা কিন্তু আমাদের খ নাম্বার কোশ্চেনে আসে। ঠিক আছে, সো যেহেতু এটা খ নাম্বার কোশ্চেনে আসে, এই প্রশ্নটার উত্তর আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। তোমরা এটা দুইটা ফর্মুলাকে আলাদা আলাদা ভাবে লিখবা, দুইটা আলাদা আলাদা করে সংজ্ঞা লিখবা, লিখে ব্যাখ্যা করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো নরমালিটি ব্যাপারটা। সো আমরা নরমালিটির খুব ডিপে যাব না, নরমালিটি ডিপে যাওয়া যায় এবং নরমালিটি নিয়ে অনেক ম্যাথ ট্যাথ করা যায়, আমরা জাস্ট নরমালিটির বেসিকটা শিখবো। ঠিক আছে,
সো নর্মালিটির বেসিক হচ্ছে, ভালো করে বুঝবা, আগে আমরা তুল্য সংখ্যা ব্যাপারটা বুঝি। তুল্য সংখ্যা ব্যাপারটা হচ্ছে যে যার যা কিছু আছে তাই তার তুল্য সংখ্যা। এইটার কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, ধরো যে কোন একটা অ্যাসিড তুমি নিছো, সো অ্যাসিড কি হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতে পারে। সো অ্যাসিড যেহেতু হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতে পারে, সো HCl এর ক্ষেত্রে যেহেতু একটা হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতে পারবে, তুল্য সংখ্যা 1। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো এর দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতে পারবে, তুল্য সংখ্যা 2। ক্ষারের ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার একটা OH মাইনাস ডোনেট করতে পারে, তুল্য সংখ্যা 1। তারপরে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দুইটা ডোনেট করতে পারে, তুল্য সংখ্যা 2। সো এভাবে যার যা কিছু আছে তাই তার তুল্য সংখ্যা, ঠিক আছে? অর্থাৎ যে কয়টা ডোনেট করতে পারে বা ছাড়তে পারে সেটাই তার তুল্য সংখ্যা। যেমন দেখো কোন একটা ধাতু তুমি নিলা, সেই ধাতুর ক্ষেত্রে ধরো তার জারণ সংখ্যাই হচ্ছে তার তুল্য সংখ্যা। এবার কোন একটা অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা নির্ণয় একটু ব্যতিক্রম। অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা, তো তুল্য সংখ্যা অফ অধাতু এটা কি আসে? অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে যোজনী ইনটু তোমার হচ্ছে পরমাণু সংখ্যা, যোজনী ইনটু পরমাণু সংখ্যা। যেমন দেখো হাইড্রোজেনের যোজনী কত? 1, পরমাণু সংখ্যা 2। সো হাইড্রোজেনের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত আসবে? 2। যেমন দেখো তুল্য সংখ্যা যদি আমি বের করতে যাই অক্সিজেনের ক্ষেত্রে, সো অক্সিজেনের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত আসবে? যোজনী 2 এবং পরমাণু সংখ্যা 2, অর্থাৎ অক্সিজেনের তুল্য সংখ্যা কত? 4। ঠিক আছে? এই যে তুল্য সংখ্যা বের করলাম, তুল্য সংখ্যা বের করলেই আমরা এখান থেকে আরেকটা কনসেপ্ট শিখবো এমসিকিউ এর জন্য, বাট আমরা এইটা ব্যবহার করে ম্যাথ করব না, আমরা জাস্ট এমসিকিউ এর জন্য শিখবো। তুল্য সংখ্যার পরে আরেকটা কনসেপ্ট হচ্ছে আমাদের তুল্য ভর। ঠিক আছে? তুল্য ভর ব্যাপারটা কি? আণবিক ভরকে তুমি যদি তুল্য সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে তুল্য ভর পাবা। আবার বলি, আণবিক ভরকে তুমি যদি তুল্য সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে তুমি তুল্য ভর পাবা। সো ধরো আমরা যদি সোডিয়াম কার্বনেট দেখি, সোডিয়াম কার্বনেটের তুল্য ভর কত? আমি যদি সোডিয়াম কার্বনেট দেখি, সোডিয়াম কার্বনেটের তুল্য ভর কত? সো সোডিয়াম কার্বনেটের তুল্য ভরের ক্ষেত্রে দেখো আণবিক ভর 106, তুল্য সংখ্যা 2। সো এখান থেকে আমরা তুল্য ভর পাচ্ছি কত? 53। ঠিক আছে? সো এখান থেকে আমরা তুল্য ভর পাচ্ছি কত? 53। যেমন দেখো সালফিউরিক অ্যাসিড H2SO4, এইটার ক্ষেত্রে তুল্য ভর কত? দেখো আমাদের আণবিক ভর 98, তুল্য সংখ্যা 2, সো আমাদের তুল্য ভর কত? 49। সো এভাবে কিন্তু আমরা অনায়াসে তুল্য ভর ব্যাপারটা বের করতে পারি। ঠিক আছে? এখন দেখো তুল্য সংখ্যা, তুল্য ভর দুইটা কনসেপ্ট ক্লিয়ার। এখন আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে যে মোলারিটির সাথে তুল্য সংখ্যা গুণ করলে আমরা নরমালিটি পাই। আবার বলি, মোলারিটির সাথে তুল্য সংখ্যা গুণ করলে আমরা নরমালিটি পাই। সো কোথাও যদি আমাদেরকে নরমালিটি বের করতে বলে, আমরা সিম্পলি মোলারিটি বের করব। কোথাও যদি আমাদের নরমালিটি বের করতে বলে আমরা মোলারিটি বের করব। মোলারিটি বের করার পর আমরা তুল্য সংখ্যা দিয়ে গুণ করব, তুল্য সংখ্যা দিয়ে গুণ করলে আমরা নরমালিটি পেয়ে যাব। আবার বলি, মোলারিটি বের করব, তুল্য সংখ্যা দিয়ে গুণ করব, আমরা নরমালিটি পেয়ে যাব। দ্যাটস ইট। সাপোজ ধরো আমাদের বললো যে এরকম যে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যদি 100 ml দ্রবণে দ্রবীভূত থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের নরমালিটি কত? সো আমাদের নরমালিটি কত? সো নরমালিটি যদি আমাদের বের করতে বলে তখন আমরা কিভাবে বের করব? প্রথমে আমরা মোলারিটি বের করব। S = 1000 W ডিভাইডেড বাই mv। সো এখানে আমরা 1000 নিলাম, W এর ভ্যালু কত দেয়া আছে আমাদের? দেখো 4 গ্রাম দেয়া আছে, আর নিচে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 40, এন্ড দেখো V দেয়া আছে কত আমাদের? 100। সেখান থেকে কাটাকাটি করলে দুইটা শূন্য কাটে, একটা শূন্যের সাথে একটা শূন্য কাটে, 4 এর সাথে 4 কাটে, এখান থেকে আমরা 1 মোলারিটি পাই। 1 মোলারিটি পাই কি? মোলারিটি। এখন দেখো নরমালিটি কিভাবে বের করব? নরমালিটি ইকুয়ালস টু মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। তো তুল্য সংখ্যা কত আসবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমাদের তুল্য সংখ্যা কত? 1। সো সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য যদি তুল্য সংখ্যা 1, এখান থেকে আমরা 1 নরমাল পাবো হচ্ছে নরমালিটি। সো এইভাবে যদি কোথাও আমাদের মোলারিটি বের করতে, মানে নরমালিটি বের করতে বলে, আমরা মোলারিটি বের করে নরমালিটিতে কনভার্ট করব। আবার কোথাও যদি আমাদের নরমালিটির ইনফরমেশন দিয়ে মোলারিটি বের করতে বলে, সো আমরা নরমালিটি থেকে মোলারিটিতে সরাসরি এই ইকুয়েশন থেকেই কনভার্ট করে ফেলতে পারবো। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ট্রিক, যেটার মাধ্যমে আমরা নরমালিটি ব্যাপারটা এটার সাথে অ্যাডজাস্ট করি। ঠিক আছে? সো নরমালিটি ব্যাপারটার সাথে অ্যাডজাস্ট করি। ওকে, আমরা কিন্তু অনেক বেসিক আলোচনা করতেছি না, কারণ কি আমাদের কম্প্যাক্ট ক্লাস। বেসিক আলোচনা করলে কিভাবে আসলো, প্রতিপাদন কিভাবে হলো, এটা সেটা দেখাইলে তুমি
আসল জিনিসটা বুঝতে পারবা না। সো এখানে তুমি কি করবা, জাস্ট এই শর্টকাট ট্রিকটা মেথডটা ব্যবহার করবা, ঠিক আছে? ওকে, এই শর্টকাট ট্রিক বা মেথডটা ব্যবহার করলাম। এখন আমরা পরবর্তীতে শতকরা ঘনমাত্রায় আসি। এইটা ছিল কিন্তু আমাদের নরমালিটির টপিক, এই জায়গা থেকে কেটে দাও। এটা হচ্ছে টপিক ছিল আমাদের নরমালিটি, আমি এটার পিডিএফ দিব তোমাদের। সো নরমালিটি পিডিএফ যেহেতু দিব, সো একটু লিখে দিলাম। এবার আসো শতকরা ঘনমাত্রায়। সো শতকরা ঘনমাত্রা ব্যাপারটা কি, দেখো কোথাও যদি আমাদের এরকম উল্লেখ থাকে যে 5%, এটা দ্বারা বোঝায় হচ্ছে শতকরা ঘনমাত্রা। 5% মানে হচ্ছে 5/100। উপরের 5 দ্বারা বোঝায় হচ্ছে W, আর নিচের 100 দ্বারা বোঝায় হচ্ছে V। অর্থাৎ 5 গ্রাম 100 ml, ঠিক আছে? সো 5% মানে হচ্ছে 5/100, 5 গ্রাম 100 ml। আবার বলি, 5/100, 5 গ্রাম 100 ml। সো যদি আমাদের কোথাও x% দেয়া থাকে, দ্যাট মিন্স কি x/100, তার মানে x গ্রাম আছে কত, 100 ml। আবার বলি x গ্রাম 100 ml। সো দ্যাটস ইট, x গ্রাম 100 ml। সো যদি কোথাও আমাদের এরকম শতকরা পার্সেন্টেজ দেয়া থাকে এবং ঘনমাত্রা বের করতে বলে, তখন আমাদের ফর্মুলা খুব সিম্পল ফর্মুলা, সেটা কি s = 10x/m। এটা মুখস্থ করতে হবে, এইটা মুখস্থ করলেই তুমি পারবা। সো তোমাকে যদি বলে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার ঘনমাত্রা কত, তাহলে কিভাবে বের করবা, s = 10x/m, ঠিক আছে? সো 10x/m মানে কি 10 × x, x এর ভ্যালু কত, x এর ভ্যালু সরাসরি এই 5, ঠিক আছে? সো 5/m, m মানে কত, 40। সো এখান থেকে একটা করে কাটো, একটা করে কাটো, কাটলে কত আসবে, 5/4, এটা আসবে হচ্ছে আমাদের ঘনমাত্রা। সো এইভাবে কিন্তু আমরা শতকরা ঘনমাত্রা বের করি অনায়াসে এই ফর্মুলা দিয়ে। আবার ধরো যদি এরকম বলে যে 0.5 মোলারিটি 5 মোলারিটি সোডিয়াম কার্বনেটের শতকরা ঘনমাত্রা বের করো। সো 0.5 মোলারিটি সোডিয়াম কার্বনেটের শতকরা ঘনমাত্রা যদি বের করতে বলে, তো আমাদের ফর্মুলা হচ্ছে s = 10x/m। সো x এর ভ্যালু কি আসবে, x এর ভ্যালু আসবে হচ্ছে sm/10। সো এখান থেকে আমরা জাস্ট sm/10 করলেই এই যে x এর ভ্যালু পাবো, x এর ভ্যালুটাই হচ্ছে আমাদের শতকরা ঘনমাত্রা, x এর ভ্যালুই আমাদের শতকরা ঘনমাত্রা। সো s এর ভ্যালু কি আছে দেখো তো, s এর ভ্যালু আমাদের জন্য দেয়া আছে হচ্ছে, s এর ভ্যালু আমাদের দেখো সোডিয়াম কার্বনেট 106, এন্ড m এর ভ্যালু হচ্ছে 106, আর s এর ভ্যালু দেখো 0.5/10। সো এখান থেকে আমরা অনায়াসে করে ফেলতে পারতেছি। এই যে 0.5 মানে কি 1/2, এটা দিয়ে এটা কাটো আসে হচ্ছে আমাদের 53, এটা দিয়ে এটা কাটো আসে দেখো হচ্ছে 5.3। সো এটা থেকে আমরা 5.3% পাচ্ছি, কি পাচ্ছি, 5.3%। এভাবে কিন্তু আমরা অনায়াসে শতকরা ঘনমাত্রা বের করে ফেলতে পারি। যে কোনো জায়গায় আমাদের যদি শতকরা ঘনমাত্রা বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করব, s = 10x/m, এইভাবে বের করব, এই ফর্মুলা দিয়ে বের করব। সব সময় আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এই ফর্মুলা ব্যবহার করে আমরা কিন্তু অনায়াসে শতকরা ঘনমাত্রা বের করতে পারি, ঠিক আছে? এরপরে আসো হচ্ছে আমাদের ppm, ppb, ppt এই টপিকটাতে। সো ppm, ppb, ppt এই টপিকটা আমরা কিভাবে শিখবো এটা একটু দেখি। দেখো ppm মানে হচ্ছে, সবসময় মনে রাখবা, ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন, ঠিক আছে? এখন এর মানে কি, মিলিয়ন মানে হচ্ছে 10⁶, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার শুনছো না, মানে কি 10 লাখ, 10⁶, মানে হচ্ছে 10 লাখে একটা। একদিন আমারও ইনশাআল্লাহ 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে, হ্যাঁ, একদিন হবে, এই বছরে হবে না সামনের বছর হবে। সো এর মানে হচ্ছে যে 10 মিলিয়ন বা 1 মিলিয়ন বা 10 লাখে একটা। সো তুমি ধরো আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং তার ভিতরে তুমি একজন, হ্যাঁ, তার মানে কি, তার মানে তুমি হচ্ছে 1 ppm। 1 ppm কেন, কারণ তুমি হচ্ছে 10⁶, মানে 10 লাখে একজন, ঠিক আছে? এই যে 10 লাখে একজন, এইটা একটা রেশিও, এই রেশিওটাকে 1/10⁶ বলা হয়, এই রেশিওটাকে 1/10⁶ বলা হয়। সো এই রেশিওটা আমরা যদি ঘনমাত্রার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাই, তখন আমরা উপরে দিব w, নিচে দিব হচ্ছে, উপরে দিব w, নিচে দিব হচ্ছে v, ঠিক আছে? সেই যে উপরে ডাব্লুটাকে যদি আমরা মিলিগ্রাম আকারে নিই আর নিচে ভলিউমটাকে যদি আমরা ভি আকারে দিই, সো এই মিলিগ্রাম পার তোমার হচ্ছে ভলিউম লিটার নিই, সো এই মিলিগ্রাম পার লিটারের যে রেশিও, সেটা হয় হচ্ছে আমাদের 1/10⁶, এই রেশিওতে। সো আমরা যখনই মিলিগ্রাম পার লিটার রেশিওটা ব্যবহার করি, এইটার মানেই হচ্ছে ppm, কারণ এটাই মানেই হচ্ছে
তোমার হচ্ছে পার্টস পার মিলিয়ন, ঠিক আছে। সো মিলিগ্রাম পার লিটার রেশিওটা ব্যবহার করা মানেই কি পিপিএম। সো আবার একটু আমরা এই জায়গাতে রিক্যাপ করি। সো আমাদের এখানে যদি কোথাও তোমার হচ্ছে পিপিএম কথাটা বলে, পিপিএম কথাটা বললেই সেখানে আমরা কিসে যাব, মিলিগ্রাম ডিভাইডেড বাই লিটারে যাব, ঠিক আছে। এটা কই থেকে আসতেছে, এটা এই জায়গা থেকে আসতেছে। সো এই যে পিপিএম, পিপিএম মানেই হচ্ছে আমাদের মিলিগ্রাম ডিভাইডেড বাই লিটার। সো কোথাও যদি আমরা মিলিগ্রাম ডিভাইডেড বাই লিটারে কনভার্ট করতে পারি সেটার মানে হচ্ছে পিপিএম। এখন আমরা একটা মোলকে মিলিগ্রাম ডিভাইডেড বাই লিটারে কনভার্ট করব, করে আমরা পিপিএম এ নিয়ে যাব। এখন এটা আমরা নিয়ে যাওয়া শিখবো। সো আমরা একটু দেখি পরের টপিকে। সো ধরো আমাদের কাছে n মোল আছে, সো n মোল এইটাকে আমরা এখন হচ্ছে পিপিএম এ নিয়ে যাব, ঠিক আছে। সো এখন n মানে কি, n মানে হচ্ছে আমাদের w ডিভাইডেড বাই m না, w ডিভাইডেড বাই m। সো এই জায়গা থেকে ভালো করে খেয়াল করো, আমরা যদি w এর ভ্যালু বের করি, সো w এর ভ্যালু হচ্ছে n ইনটু m। সো যখন n এর ভ্যালু ছিল তখন আমাদের ইউনিট কি ছিল, মোলে ছিল। বাট যখন w এর ভ্যালু হয়েছে তখন এই দুইটা গুণ করে এখন আমরা ইউনিট পাচ্ছি কি বলতো, গ্রামে না, কারণ ওয়েট কি, ওয়েট হয় গ্রামে, ঠিক আছে। ওয়েট কি, ওয়েট হয় গ্রামে। সো এখন আমরা এইটা পাচ্ছি হচ্ছে গ্রামে। এখন বলো তো এস মানে কি, এস মানে ঘনমাত্রা, ঘনমাত্রা মানে কি বলতো, মোল পার লিটার না, মোল পার লিটার। এখন এই মোলটাকে আমরা যদি গ্রামে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে কনভার্ট করব, দেখো তো, মোলের সাথে জাস্ট আণবিক ভর গুণ করলে আমরা এখানে গ্রামে কনভার্ট করে ফেলতে পারবো। সো মোলের সাথে যদি আমরা আণবিক ভর m গুণ করি তখন এটা হয়ে যায় আমাদের গ্রাম ডিভাইডেড বাই লিটার। সো মোলের সাথে আণবিক ভর গুণ করলাম, আমাদের হয়ে গেল কি গ্রাম ডিভাইডেড বাই লিটার। সো এখন এইটাকে গ্রাম ডিভাইডেড বাই লিটার থেকে যদি আমরা মিলিগ্রাম ডিভাইডেড বাই লিটারে কনভার্ট করতে চাই, সো গ্রাম থেকে মিলিগ্রামে নিতে গেলে আরো 1000 দিয়ে গুণ করতে হবে, তখন এটা হয়ে যাবে হচ্ছে মিলিগ্রাম ডিভাইডেড বাই লিটার। সো এই যে এই অংশটা, এইটাকে তখন আমরা পিপিএম বলতে পারি। তাহলে পিপিএম মানে কি, এসএম ইনটু 10 টু দি পাওয়ার 3, এসএম ইনটু 10 টু দি পাওয়ার 3। সো আমাদের সবসময় ফর্মুলা মনে রাখতে হবে যে পিপিএম এর ফর্মুলা হচ্ছে এসএম ইনটু 10 টু দি পাওয়ার 3, অর্থাৎ এসএম ইনটু 10 টু দি পাওয়ার 3 করলে আমরা পিপিএম পেয়ে যাব, ঠিক আছে, আমরা পিপিএম পেয়ে যাব। ওকে, গ্রেট। এন্ড দেন আমরা একটু আসি পিপিএম, এরপরে আসে হচ্ছে পিপিবি, এরপরে আসে হচ্ছে পিপিটি। সো পিপিএম এর থেকে পিপিবি আরো 1000 গুণ বড়, পিপিএম এর থেকে পিপিবি 1000 গুণ বড়, পিপিবি এর থেকে পিপিটি আরো 1000 গুণ বড়। সো আমরা যদি পিপিএম এর ফর্মুলা পাই এসএম ইনটু 10 টু দি পাওয়ার 3, তাহলে পিপিবি এর ফর্মুলা কি পাবো, পিপিবি এর ফর্মুলা পাবো হচ্ছে এসএম ইনটু 10 টু দি পাওয়ার 6, এবং পিপিটি এর ফর্মুলা পাবো এসএম ইনটু 10 টু দি পাওয়ার 9। সো এই যে পিপিএম, পিপিবি, পিপিটি, এই তিনটার ফর্মুলা আমরা এসএম ইনটু 10 টু দি পাওয়ার 3, এসএম ইনটু 10 টু দি পাওয়ার 6, এসএম ইনটু 10 টু দি পাওয়ার 9, এই তিন ভাবে মনে রাখবো, ঠিক আছে। এখন এখন আমাদের কখনো কখনো এই ঘনমাত্রা এবং আণবিক ভর না দিয়ে কখনো কখনো ভলিউম এবং তোমার হচ্ছে আণবিক ভর দিয়ে দেয়া থাকে, যে কোনো ভর এবং ভলিউম দিয়ে দেয়া থাকে, তখন আমরা কিভাবে বের করব। ধরো আমাদের কোথাও ডাব্লিউ এবং ভি দেয়া আছে, তখন আমরা কিভাবে বের করব। তো তখন আমাদের বের করার উপায় কি, তখন আমাদের বের করার উপায়, দেখো পিপিএম, পিপিবি, পিপিটির ফর্মুলা আমাদের মনে থাকে না, বইয়েও গুছায় দেয়া নাই, এজন্য আমি এত বেসিক বুঝাচ্ছি। সো এটা অনায়াসেই বের করা যায় তুমি যদি ফর্মুলা মনে রাখতে পারো, এজন্য ফর্মুলাগুলো মনে রাখার ট্রিক শেখাচ্ছি তোমাকে। সো আমরা তোমার হচ্ছে ঘনমাত্রা এবং আণবিক ভর দেয়া থাকলে কিভাবে বের করতে হবে, এই তিনটা ফর্মুলা দিয়ে বের করতে হবে। সো এই তিনটা ফর্মুলা হচ্ছে ঘনমাত্রা এবং আণবিক ভর দিয়ে বের করার জন্য। বাট যদি আমাদের যে কোনো ভর এবং আয়তন দিয়ে বের করতে হয় তাহলে কিভাবে বের করব। সো আমরা একটু পিপিএম এর ভ্যালুতে যাই। পিপিএম ইকুয়ালস টু ছিল হচ্ছে এসএম ইনটু 10 টু দি পাওয়ার 3। সো এস এর ভ্যালু মানে কি, এস মানে দেখো আবার 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি ইনটু আবার 10 টু দি পাওয়ার 3। সো দেখো কাটাকাটি করলে কি আসে, ঠিক আছে, এই জায়গাতে আমাদের একটা এম আর একটা এক্সট্রা ছিল। সো এই এম আর এই এম কেটে যায়, কেটে গেলে দেখো ডাব্লিউ ডিভাইডেড বাই ভি থাকে ইনটু এখান থেকে 1000 আর এখান থেকে 1000, 10 টু দি পাওয়ার 6 তৈরি হয়। সো এখান থেকে আমরা পিপিএম এর নতুন ফর্মুলা পাচ্ছি, পিপিএম ইকুয়ালস টু ডাব্লিউ বাই ভি ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 6। আর এখান থেকে যদি আমরা পিপিবি বের করি তাহলে ডাব্লিউ বাই ভি ইন্টু 10 টু দি পাওয়ার কত আসবে, 9 আসবে। পিপিটি করলে এইটাই ডাব্লিউ বাই ভি ইন্টু 10 টু দি পাওয়ার 12 আসবে, ঠিক আছে। সো ডাব্লিউ বাই ভি 10 টু দি পাওয়ার 12। সো 6, 9, 12 এই তিনটা ফর্মুলা আমরা যদি ডাব্লিউ বাই ভি ফর্মেটে কোনো কিছু ক্যালকুলেশন করি তাহলে আমরা এইটার মাধ্যমে বের করতে পারবো, ঠিক আছে।
সো এই ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ফাইনালে ম্যাথ করার জন্য, ঠিক আছে? সো আমরা সিকিউ এমসিকিউ বেস যখন ম্যাথ করব না, সিকিউ সলভ ক্লাস দিব, কালকে সকালেই তোমরা পেয়ে যাবা। এমসিকিউ সলভ ক্লাস দিব, কালকে সকালেই তোমরা পেয়ে যাবা। সো এমসিকিউ সলভ ক্লাসের জন্য তুমি ইউটিউবে যে লিখবা যে মিল্টন খন্দকার পরিমাণগত রসায়ন ওয়ান শট এমসিকিউ, তাহলেই তুমি পেয়ে যাবা, ঠিক আছে? সো তাহলে তুমি কি পাবা, মিল্টন ভাইয়া পরিমাণগত রসায়ন ওয়ান শট এমসিকিউ। হ্যাঁ, এভাবে লিখলেই তুমি হচ্ছে আমার এমসিকিউ সলভ ক্লাসও পেয়ে যাবে, কালকে আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ। সো আশা করছি এই জিনিসটা বুঝতে পারছো কিভাবে কি করলাম। অ্যান্ড দেন আমরা পরবর্তী টপিকে যদি যাই, পরবর্তী টপিকটা কি, এই জায়গাতেই আমরা পিপিএমটাই তোমার হচ্ছে শতকরা দিয়েও বের করতে পারি। শতকরা দিয়ে কিভাবে বের করব, দেখো আমাদের পিপিএম এর বেসিক ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল এস এম ইন্টু 10⁻³ এখন শতকরা বের করার সময় এস এর ফর্মুলা কি ছিল বলতো, 10x ডিভাইডেড বাই এম। সো 10x ডিভাইডেড বাই এম, সাথে আরেকটা এম, আর এখানে আছে কি 10⁻³। তো দেখো এখান থেকে এম এম কেটে গেলে আমাদের ভ্যালু আসে x ইন্টু 10⁻⁴। অর্থাৎ আমাদের শতকরা যে পার্সেন্টেজ দেয়া আছে তার সাথে জাস্ট 10⁻⁴ দিয়ে গুণ করলে আমরা পিপিএম পেয়ে যাই, ঠিক আছে? তার সাথে 10⁻⁴ দিয়ে গুণ করলে আমরা পিপিএম পেয়ে যাই। সো এই ফর্মুলাটাও মনে রাখবা। সাপোজ ধরো আমাদের যদি বলে যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়ালস টু কত পিপিএম, কত পিপিএম, এটা কিভাবে বের করব? সো আমরা লিখব পিপিএম ইকুয়ালস টু x ইন্টু 10⁻⁴। সো x এর ভ্যালু কত, 5 ইন্টু 10⁻⁴, করলে যেটা আসবে ওটাই। সো 5 এর পরে 4টা শূন্য, এত পিপিএম। আবার যদি আমাদের এরকম বলে যে 0.5 মোলারিটি, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ইকুয়ালস টু কত পিপিএম, তখন পিপিএম কি করব, পিপিএম ইকুয়ালস টু এস এম ইন্টু 10⁻³ পাবো। সো এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে 0.5, এম এর ভ্যালু কত 40 ইন্টু 10⁻³, এটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পিপিএমটা পেয়ে যাবো অনায়াসে, ঠিক আছে? সো দ্যাটস ইট, এই ছিল হচ্ছে আমাদের পিপিএম পিপিবি পিপিটি রিলেটেড প্রবলেমস। সো আমরা দ্রবণের প্রকৃতি এবং অন্যান্য জিনিসপত্রগুলো আগামীকাল লাইভ ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আর তোমরা যারা এই ভিডিওটা হচ্ছে আমাদের ইউটিউব থেকে দেখলা, ক্লাসটা ইউটিউব থেকে করলা, তোমরা এর সেকেন্ড পার্টে ইনশাল্লাহ বাকি অংশগুলা পেয়ে যাবা। সো বাকি অংশে আমরা কি কি করাবো আমরা যদি একটু লিখে দিই, বাকি অংশে আমরা হচ্ছে বাকি অংশে কি কি করব, বাকি অংশে আমরা হচ্ছে দ্রবণের প্রকৃতি নির্ণয় দেখব, দ্রবণের প্রকৃতি নির্ণয় দেখব। সো দ্রবণের প্রকৃতি নির্ণয়ের পাশাপাশি আমরা দেখব হচ্ছে তোমার টাইট্রেশন, ঠিক আছে, টাইট্রেশন দেখব। এছাড়া আমরা ভেজাল নির্ণয়ের ম্যাথ দেখব, ভেজাল নির্ণয়ের ম্যাথ। আরেকটা দেখব হচ্ছে যে তোমার হচ্ছে সমতাকরণ, ইলেকট্রন আয়ন ইলেকট্রন পদ্ধতিতে তোমার হচ্ছে কোন একটা বিক্রিয়া সমতাকরণ, মানে জারণ বিজারণের যে সমতাকরণ পার্টটা আছে ওই পার্টটা দেখবো, ঠিক আছে? আরো এক্সট্রা জিনিসপত্র যেগুলো যেগুলো আছে ওগুলো হচ্ছে আমি নেক্সট ক্লাসে প্রিপারেশন নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। সো তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত এই ক্লাসটি মনোযোগ দিয়ে করলা, তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।